গুড আফটারনুন খুলুমখা। আমি দুঃখিত এই দুপুরের খাওয়ার সময়তেই আপনাদের এখানে জরুরি আহ্বান করতে হলো আমাদের সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে। আপনারা শুধু আজকে কেন, এই বিগত 3 দিন ধরেই সাক্ষী আছেন। আপনারা এখানে নিয়মিত এই বিধানসভার অধিবেশন কভার করেন যে কিভাবে আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয় যিনি ম্যাচ পরিচালনা করবেন, ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রেতে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটা পক্ষে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে একটা কলঙ্কময় দিন, একটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা সাক্ষী আছেন, গত 24 তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল, তার নেতা, তিনি লিডার অপোজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না, সরকার যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করেন। এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো, যারা আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন, তারা তখন বিরোধী দলে, যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, এই প্রথা অনুযায়ী তখন যারা বিরোধী দল নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করেন। এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম, এখানে কখনোই 1.25 ঘন্টা 1.5 ঘন্টার নিচে তখনকার বিরোধী নেতারা তাদের আলোচনা থামাতেন না, কখনো কখনো এর চেয়েও বেশি। তো সেদিন যখন 24 তারিখে লিডার অপোজিশন হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব, সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন, কিন্তু পরিষদীয় দলনেতা তিনি সময় বাতলে দিচ্ছেন, লিডার অপোজিশনকে 35 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং এটাই অধ্যক্ষ আবার বলছেন হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি শুরু করি। অতীতে আপনি যখন স্পিকার মহোদয় বিরোধী দলের সদস্য হিসাবে যত সময় নিতেন, তখনকার বিরোধী দল নেতা যত সময় নিতেন, নিশ্চয়ই তার চেয়ে বেশি নেব না, কমই নেব। কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম, 22-23 মিনিট না যেতেই প্রথম শুরু হলো পয়েন্ট অফ অর্ডার। আরে জেনারেল ডিসকাশনে পয়েন্ট অফ অর্ডার কি?
আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে, ভুল তথ্য থাকে, আমি নিজেও বললাম ঠিক আছে, আপনি খণ্ডন করুন, আমি শুনবো। এরপর আর কয়েক মিনিট যেতে না যেতেই সেখানে স্পিকার বললেন যে আপনার তো সময় শেষ, আপনাকে থামতে হবে। এই বললাম মাননীয় স্পিকার যে আপনি তো নতুন নন, আপনি পুরনো। তিনি শুনলেন না। এরপর একটা সময়তে মনোবস্থা হলো, রিজার্ভ বেঞ্চ থেকে বলা হলো আপনারাই বলুন আজকে। আমি বললাম যে না, আমি আপনারা বলুন মানে আমি যতদূর বলার তাই বলবো, তার বেশি সময় নেব না আমি। এবং হ্যাঁ, সব মিলিয়ে আমি হয়তো বা 50-55 মিনিট বলেছি, কিন্তু তার প্রায় 1/3 সময় ডিসরাপ্টেড। রিজার্ভ বেঞ্চের তরফ থেকে নানা ধরনের কটূক্তি, হল্লা, চিৎকার, পয়েন্ট অফ অর্ডার, ইভেন চেয়ার থেকেও নানাভাবে। একটা সময় তো মাইক বন্ধ করে দিয়ে দিল। স্বাভাবিক, একটু আমার গলার স্বর চড়েছে, একটু এটা হওয়া স্বাভাবিক। তারপর আমি বসে গেলাম, ঠিক আছে আর তো পরিবেশ নেই। এরপর আরো বলুন। আমি ঠিক আছে, আমি একটা কথা বলে আমি শেষ করব, শেষ পয়েন্ট যুক্ত করব যে এই সরকারের সময়তে অনিয়ম, দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই, এবং আপনারা ধৈর্য ধরবেন না শোনার জন্য। একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি। এই হাউসের একজন মাননীয় সদস্য, তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমরা বিপিএল পরিবারের লোক, গর্বিত এর জন্য। বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে যিনি মানে কি বলে অতি গরিব। দেখা গেল এই সেদিন সেই পরিবারের একজন সদস্য, তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, সর্বোচ্চ করদাতা, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকারি একটা ফাংশন থেকে। তো যে পরিবারের সদস্য বলছেন, সেদিনও তো তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন। স্বাভাবিক, বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয়। বিপিএল হওয়াটা কোনো অপরাধ না, কোনো পাপ না। কিভাবে হলো এই যে মিরাকুলাস যে তার উত্থান, যদি ক্ষমতার অপব্যবহার না হয়, তার উৎস কি? ত্রিপুরার যে দুর্নীতি এবং এই সরকার, এটা যে সমর্থক, এটা যে একটা কমিশন রাজ সর্বত্র, পঞ্চায়েত থেকে মহাকারণ। এবং দেখলাম, আমি কারোর নাম উচ্চারণ করিনি, আপনারা দেখেছেন, একজন মন্ত্রী তেরে উঠলেন, ঠিক যেন ঠাকুর গড়াইকে কলা খাই না, সেই প্রবাদ অনুসারে। আর পরিষদ দলের মন্ত্রী এই কথা বলে আপনি আপনার জাত চিনাইছেন। আরে এটা কোন ধরনের? একজন সিনিয়র মোস্ট মিনিস্টার কাছ থেকে আমি আর কথা বাড়াইনি, আমরা প্রতিবাদ করে আমরা বেরিয়েছি সেদিন। তো গতকাল মঙ্গলবার আমরা ভাবলাম ঠিক আছে, উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন, তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু বুধোদয় হবে, তার চিত্তে একটু বৈকল্য হবে। মাননীয় স্পিকারকে বললাম বিনয়ের সাথে, আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে, যে স্যার এই হয়েছে, এভাবে তো একটা হাউস কলঙ্কিত হলো, এটা কারোর জন্যই শুভকর না, তাকে বলুন এটা উড্র করতে। আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। উল্টা কালকে বলছেন আবার খিস্তি খেওয়ার করে।
বলেছি, ঠিক বলেছি, তো তা নয় যে গুন্ডাদের ভাষায়, সমাজ বিরোধীদের ভাষায় যে বাংলার মাঠে ঢুকিয়ে দেব, বিধানসভা থেকে বলতে পারে? সেদিনও বলেছেন। অগত্যা আর কি করবো, বিচার পাচ্ছি না, বিচার পাইনি। কালকে এখানে এসে আমি প্রিভিলেজ মুভ করলাম, এবং আমি জানি যে এই হাউস যেভাবে চলছে আমরা দেখছি, আমি গত 2 বছর এখানে যা খুশি হয়, যা খুশি হতে পারে, এটা মাথায় রেখেই রিসিপিয়েন্ট স্পাসে একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম, এবং এরকম কোনো চিঠি জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের দিন যিনি ক্লার্ক তার কাছ থেকে, কারণ যে কোনো অফিসে রিসিপ্ট এন্ড ডিসপাস হলো অফিসিয়াল প্রুফ। কি অভিযোগ পেয়েছেন, কি সাজেশন পেয়েছেন, এখন বাইরে কারোর পকেটে, কারোর থলিতে কি দিল, কবে দিল, এটা রাজ্য হয় না। আজকে দেখেছেন মাননীয় স্পিকার তিনি বলছেন আমি 2টো প্রিভিলেজ পোর্শন পেয়েছি। তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী, যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে, সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে, হুবহু ইনটু 2, এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম অবজ্ঞাচরণ। আজকে উত্থাপন হলো যে 2টো পেয়েছি, এবং প্রথমটা পরিষদ দলের মন্ত্রীর, সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মানহানি হয়েছে, আরো নানা কথা বললেন, এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনের 2টো পোর্শন নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি বাতিল। আমি আপনাদেরকে বলছি কিভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকে তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবে হোক আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা 7টা 58 আমি ফোন করেছি, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেন। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়, এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে, এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে মেলাইন করা যায় বিরোধী দলকে আমি দেখেছি। আমি 20শে মার্চ 2024 আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি। আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় 2 সপ্তাহ বাদে এই না সেই না এই, আরে সাধারণত নিয়মটা কি? প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা,
এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রায় 2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো, গাড়ি দেওয়া হয় না। এরপর একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে, মুখ গাড়ি। উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইপের 2টো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। আমার গাড়ি নেই, একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। এর সাথে আমার স্টাফ, স্টেশনারিজ এগুলি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কত ধরনের তালবাহানা, অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায়। আপনারা দেখছেন এই মাননীয় স্পিকার এবং এই পরিষদ দল নেতারা যখন বিরোধী দলে ছিলেন তারা তো অপোজিশন বসতেন, এটা ব্লকটাই অপোজিশন। ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি না, তার শাসক দলে, কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর এই রুম পাওয়ার কথা দেওয়া হলো না। স্পিকার মহোদয়কে আমি নিজে কথা বললাম, তিনি শুনলেন কিন্তু করলেন না কিছু। এবং গত 3-4টা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায়, আর যা করলো এই প্রিভিলেজ পোর্শনকে নিয়ে, অর্থাৎ অপরাধী তো অপরাধ করেছেন, তার চেয়ে বড় অপরাধ আজকে এই হাউসকে ব্যবহার করে, চেয়ারকে ব্যবহার করে আজকে গত 7 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মাঠে ময়দানে গণতন্ত্র নেই। বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হচ্ছে, এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসছে। এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ, যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রী অফিসিয়াল রেসিডেন্সে গিয়ে মিটিং করছেন এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করেছেন লিখে যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি উনি সবাই গেছেন। আমি চা খেতে গেছি, আরে চা খেতে গেলে যদি এরকম কোন নিউজ পেপার খবর করেছে, আপনার সেক্রেটারির থেকে প্রতিবাদ হবে, শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে, মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কে উপস্থিত? স্পিকার, ত্রিপুরা মথার সুপ্রিমো, বিধায়করা তো আছেনই, যা সাধারণত হয় না। যাই হোক, আমরা এগুলি ইগনোর করছি, কিন্তু আজকে বিধানসভার রুলস বুক, রুলস এন্ড প্রসিডিউর, এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো, আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি। কারণ এই স্পিকারের তার বিহেভিয়ার যদি পরিবর্তন না হয়, এখানে জনগণের কথা তোলা যাবে না, কৃষকের তোলা যাবে না, শ্রমিকের তোলা যাবে না, বেকার যুবকদের কথা তোলা যাবে না, সাংবাদিকরা আক্রান্ত, যারা বহু পয়সা খরচ করে সংবাদপত্র চালান, যারা তাদের সাথে নানাভাবে এই কি বলে বঞ্চিত করা হচ্ছে, এই কথা তোলা যাবে না। তো এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক বেলাল্লাপনা দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। আমরা এই বিষয়টি যে রাজনৈতিকভাবে আমাদের উপর, অর্থাৎ গণতন্ত্রের উপর, আমাদের উপর মানে সিপিএম না, গণতন্ত্রের উপর একটা সংবাদপত্রকে দুর্বল করার জন্য আজকে যে এই ঘোষণা অ্যাকসেপ্ট করালেন অন্যায়ভাবে, সম্পূর্ণ ইলেগাল, যে রিসিপ্ট এন্ড ডিসপাস খুললে পাওয়া যাবে। এবং সবাই গেছেন কি, আমার কাছে পরিষদ দলের এই মন্ত্রীর পিএ, আমার পিএর হাতে দিয়ে গেছেন। পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপ্ট ডিসপাস অফিস জানেন না? সবচেয়ে বেশি জানার তো কথা, সেটা রেকর্ড হলো না। তিনি স্পিকার নিজে থেকে বলছেন
এটাই তো ইটসেলফ রং। তো এই জন্য যে আপনাদের কাছে আপনারা সাক্ষী, আমার সুবিধা হলো অনেক ঘটনার, সব ঘটনার সাক্ষী, যে এইভাবে যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, ত্রিপুরাজ্য আজকে এদের হাতে নিরাপদ থাকবে না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের যে বক্তব্য হুবহু আপনাদের বিচারে, আপনাদের সচক্ষে যা দেখেছেন সেভাবে ত্রিপুরাজ্য জনগণের কাছে তুলে ধরুন। কারণ গণতন্ত্র না বাঁচলে শুধু আমরা না, আপনারা কেউ আমাদের অস্তিত্ব থাকবে না। আজকে এই জায়গায় চলে গেছে এই অধ্যক্ষের নেতৃত্বে এবং এই শাসক দল তাদের বদান্যতায়। এটাই আমাদের বক্তব্য।